আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আ আপনারা বর্তমানে একটা টাফ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। আ অনেকেই আমাকে ফোন করে আমাকে কমেন্ট বক্সে আপনারা বলেন যে, "আপু, ম্যাডাম, আ কোনো পরীক্ষা হচ্ছে না, কোনো সার্কুলার হচ্ছে না। আমাদের ফিউচারটা আসলে কোন দিকে যাচ্ছে? পড়াশোনা করব নাকি করব না? কোনো কিছুই বুঝতে পারছি না। মন বসছে না। আমরা আসলে কি করব? আমরা কোথায় যাব আসলে? আ কোথায় গেলে শান্তি পাবো?" এরকম একটা সিচুয়েশন আপনাদের তৈরি হয়েছে। তো বিষয়টা আসলে যখন একটা নির্বাচিত সরকার থাকে ক্ষমতায়, তখন কিন্তু মোটামুটি দেশের পরিস্থিতিটা স্থিতিশীল থাকে। সব চাকরির যে সার্কুলার গুলো আ রেগুলার বেসিস এ হয়। কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটটা তো আসলে একটু ডিফারেন্ট। আসলে এই চেঞ্জেস যখন আসে যেকোনো তখন এটা খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া এবং এই সময়টাতে যারা চাকরি প্রার্থী থাকেন তারা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। এটা খুব স্বাভাবিকভাবে আপনারাও সেটা হচ্ছেন। তো আজকে আমি সবগুলো চাকরি প্রার্থী যারা আপনারা আছেন, বিশেষ করে বিসিএস, ব্যাংক, প্রাইমারি, এরপরে হচ্ছে আপনার আ এনটিআরসি যারা শিক্ষক নিয়োগ নিবন্ধন পরীক্ষা দেবেন। এছাড়া ১১ থেকে ২০ গ্রেডের যে চাকরিগুলো আছে, মোটামুটি সবগুলো চাকরির ক্ষেত্রে কিন্তু একটা বিশাল একটা আনসার্টেইনটি শুরু হয়ে গেছে। আসলে আ যেমন বিসিএস এর সার্কুলার দিয়েছে। সেখানে মেতে পরীক্ষা হওয়ার কথা আছে, কিন্তু জুনেও পরীক্ষা হবে কিনা সেরকম কোনো নিশ্চয়তা নেই। এদিকে ৪৬তম বিসিএস এর লিখিত হওয়ার যে ব্যাপারটা সেটাও পেন্ডিং এ পড়ে আছে। আ প্রাথমিকের নিয়োগে একটা ঝামেলা চলছে। কারণ সেখানে যে রিট চলছে একটা নিয়োগ, যেটা ৬,০০০ জনের একটা নিয়োগ রিসেন্ট হয়েছে সেটা বাতিল হয়ে গিয়েছে। আবার সেটা নিয়ে মামলা মোকদ্দমা চলছে। এনটিআরসি নিয়েও ঝামেলা চলছে। এদিকে আবার আপনার নন ক্যাডার কোনো চাকরিরও সার্কুলার হচ্ছে না। তো সব মিলিয়ে কিন্তু আপনাদের একটা খুব মানে মাসাকার অবস্থার মধ্যে আপনারা আছেন এবং আপনাদের দেখা যাচ্ছে যে দিনও চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, আপনার সাথে, সাথে কিন্তু বয়সটাও চলে যাচ্ছে। নতুন সার্কুলার না আসলে আপনারা এপ্লাই ও করতে পারছেন না। তো সবকিছু বিবেচনা করে আসলে আপনারা আ বেশ ভালো রকমেরই একটা টাফ পিরিয়ড এখন আসলে আপনাদের যাচ্ছে। তো সেই বিষয়টাকে আ মাথায় রেখে আপনাদেরকে একটু কিছু আশার কথাও আমি বলব যে আসলে এই সময়টাতে আপনারা কি করবেন এবং নতুন সার্কুলার কবে আসতে পারে সেই ধরনের কি ধরনের আপডেট আছে সেই বিষয়টি আপনাদের সাথে আমরা আলোচনা করব। তো মোটামুটি রাজনৈতিক যে ব্যাপারগুলো চলছে সেগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আপনাদের আ এই বছর যে একটা নির্বাচনের একটা সম্ভাবনা আছে। তো এখন মোটামুটি তো যে দেশটা একটু স্থিতিশীলতার দিকে যাচ্ছে। তো বিসিএস এর প্রিলিমিনারিটা আপনাদের এবং লিখিত যারা দেবেন তাদের কিন্তু এটা আ জুনের মাঝামাঝি বা শেষের দিকে অথবা সর্বোচ্চ জুলাইয়ের মধ্যে কিন্তু আপনাদের প্রিলিমিনারিটা হয়ে যাবে। হ্যাঁ, আপনারা সেই বিষয়ে নির্দেশনা পাবেন। সেরকম আলোচনা হয়েছে। তো এটা নিয়ে খুব বেশি আপনাদের টেনশনের প্রয়োজন নেই এবং বিসিএস টা ধরে প্রিপারেশন নিলে তো আসলে আপনাদের অতটা টেনশনেরও কোনো বিষয় নেই। আ এরপরে যেটা সবচেয়ে বড় নিয়োগ হয় প্রাথমিকে। প্রাথমিকে তো আপনারা জানেন যে একটা বিশাল আ নিয়োগ হবে। সেটা ২০,০০০ এর কাছাকাছি এবং এবার যেহেতু প্রাইমারি নিয়ে একটু বেশ কিছু এবং এই ঝামেলাটা মিটমাট হয়ে গেলে তাহলে কিন্তু আপনাদের আ প্রাইমারি সার্কুলারটা হয়তোবা আম আ জুন-জুলাই এর মধ্যে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। বড় একটা সার্কুলার হবে আর প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষকটা, সেই পদটা কিন্তু আ বিলুপ্ত হয়ে যেতে পারে। এখানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে পদটা আসতে পারে। আরেকটা হচ্ছে যে সহকারী প্রধান শিক্ষক একটা পদ তৈরি হতে পারে। তো সেখানেও প্রায় ৫,০০০ এর কাছাকাছি একটা সার্কুলার আসতে পারে। তো তাহলে প্রাথমিকের কিন্তু আপনাদের মোটামুটি একটা বিগ একটা সার্কুলার আসবে। তো এখন যেদিনই আসুক না কেন আপনারা কিন্তু এখন থেকেই পড়াশোনা করেন। তাহলে কিন্তু দেখা যাবে যে পরবর্তীতে যখন সার্কুলার হবে বা পরীক্ষা শুরু হবে তখন আপনাদের আর তাড়াহুড়া করতে বিসিএস এর ব্যাপারে বিসিএস এর ক্ষেত্রে আপনাদের আ আ যে চলমান পরীক্ষাগুলো চলছে, তার মধ্যে সবার আগে ৪৭তম বিসিএস এর প্রিলিমিনারি কবে হবে? এটা নিয়ে সবার অনেক প্রশ্ন আছে। সেক্ষেত্রে ৪৭তম বিসিএস এর প্রিলিমিনারি তো সার্কুলারে যে মের কথা উল্লেখ করা হয়েছে, মেতে হওয়া কখনোই সম্ভব না। জুনের ২য় সপ্তাহের কথা বলা হয়েছে, সেটা নিয়েও কনফিউশন আছে। এখন
পিএসসির যে বিগত যে কিছু পরীক্ষাগুলো আছে সেগুলো যদি মোটামুটি কমপ্লিট করে এগোতে পারে, তাহলে জুনের শেষের দিকে অথবা জুলাইয়ের শুরুর দিকে কিন্তু এই পরীক্ষাটা হয়ে যাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে। তো আপনারা মোটামুটি ৩-৪ মাস সময় হাতে পাবেন। এই সময়টাকে হাতে নিয়ে কাজে লাগিয়ে আপনারা কিন্তু এখানে একটা সুন্দর কম্প্যাক্ট এবং একটা গুছানো প্রিপারেশন নিয়ে কিন্তু ৪৭তম বিসিএস প্রিলিমিনারিটা কিন্তু আপনারা খুব সহজেই টিকে যেতে পারেন। তো ৪ মাস অনেক সময় যারা একেবারে নতুন শুরু করছেন তাদের জন্যও কিন্তু এটা যথেষ্ট। হ্যাঁ? অনেকে কিন্তু ২ মাস, ২.৫ মাস, ৩ মাস পরেও আ প্রিলিমিনারি টিকে যাচ্ছে। ৪৬তম বিসিএস লিখিতর যে ব্যাপারটা সেটা এপ্রিলে হওয়ার একটা সম্ভাবনা আছে। এই সময়টার মধ্যে আ হওয়া সম্ভবও। তো আপনারা এপ্রিলটাকে ধরেই পড়াশোনা করতে থাকেন। যদি কোনো নতুন নির্দেশনা আসে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর আ যে ৪৫তম যে ভাইবা এটা তো চলমান আছে। খুব বেশি এখন আসলে জটিলতার কিছু নেই। মোটামুটি আপনারা হাতে সময় পাচ্ছেন যা, সেই সময়ের মধ্যে কিন্তু আপনারা পড়াশোনাটা করে ফেলতে পারেন। এরপরে আমি আসি নিবন্ধনের ক্ষেত্রে। আ নিবন্ধনের কিন্তু একটা বড় সার্কুলার সামনে আসবে। কিন্তু নিবন্ধন নিয়ে আ আ একটু যে ব্যাপারগুলো চলছে, যে স্কুল পর্যায়ের যে নিবন্ধন সেটার ভাইবা এবং কলেজ পর্যায়ের যে নিবন্ধন সেগুলোর ভাইবা মোটামুটি শেষ করে নিবন্ধনের সার্কুলারটা কিন্তু আপনারা মোটামুটি আ জুন-জুলাই এর মধ্যে কিন্তু পেয়ে যেতে পারেন এবং সেখানে বিশাল বড় কিন্তু একটা সার্কুলার হবে এবং আপনারা কিন্তু সেখান থেকে খুব সহজে, আর আপনারা যেহেতু জানেন যে নিবন্ধনে আ মাত্র ৪০ নাম্বার পেলেই কিন্তু পাস করা সম্ভব এবং নিবন্ধনের পরীক্ষার পদ্ধতিতে কোনো পরিবর্তন আসেনি। ১০০ নাম্বারের আপনারা প্রিলিমিনারি দেবেন এবং পরবর্তীতে আপনারা ১০০ নাম্বারের লিখিত পরীক্ষা দেবেন। সেখানে যদি আপনারা ভালো করেন, এরপরে তো ভাইবা আছে। তো সেই পরীক্ষা পদ্ধতিতে কোনো চেঞ্জ আসেনি। সেখানে কিন্তু একটা বড় সার্কুলার আপনাদের হয়ে যাবে। সেদিকে আপনাদের একটু নজর দিতে পারেন আপনারা। এরপরে আছে হচ্ছে ১১তম থেকে ২০তম গ্রেডের যে চাকরিগুলো, এই চাকরিগুলো কিন্তু প্রতিদিনই পরীক্ষা হয়। এরকম কিন্তু প্রায় ৭,০০০ সার্কুলার কিন্তু বর্তমানে চলছে। ৭,০০০ টি পদের আবেদন আপনারা হয়তো আ আ সাম করে ফেলেছেন এবং কিছু আবেদন এখনো চলমান আছে। আপনার আ অর্থ মন্ত্রণালয়ের, তারপর জাতীয় রাজস্ব বোর্ডের, আ তারপর হচ্ছে পোস্টমাস্টার জেনারেল পদের, এরকম আরো অনেকগুলো পদের কিন্তু সার্কুলার বর্তমানে চলছে। বিভিন্ন আমার ফেসবুক পেজ গুলোতেও কিন্তু আমি কোথায় কোন ধরনের সার্কুলার গুলো চলছে সেগুলো কিন্তু আমি দিয়ে থাকি। তো সেখান থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তো এই সার্কুলার গুলো তে আপনাদের যেটা হয় যে এখানে কিন্তু মানে একদম খুব দ্রুত পরীক্ষা, দ্রুত সবকিছু হয়ে যায়। তো যারা একেবারে পড়াশোনা শেষ করার সাথে একটা চাকরি চান, তাদের জন্য কিন্তু ১১তম থেকে ২০ গ্রেডের চাকরিগুলোতে কিন্তু পরীক্ষা দেওয়াটা খুব ভালো একটা পদ্ধতি বলে আমি মনে করি। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যদি শুধু প্রাথমিকের বা শুধু বিসিএস এর কিংবা শুধু নিবন্ধনের আশায় থেকে থাকেন, এটা কিন্তু আপনাদের জন্য চরম একটা ভুল হবে। কারণ যেহেতু এগুলোর পরীক্ষা প্রতিনিয়ত হতেই থাকে, আপনাদের মডেল টেস্টের পরিবর্তে কিন্তু আপনারা এগুলোকে কিন্তু মডেল টেস্ট হিসেবেও ব্যবহার করতে পারেন। তো সেক্ষেত্রে দেখা যাবে আপনার এখানে আপনার চাকরি হোক বা না হোক, সেটা কিন্তু আপনার বিসিএস এ কিংবা নিবন্ধন বা হচ্ছে প্রাইমারি, সেগুলোতে কিন্তু একটা বড় অভিজ্ঞতা হিসেবে কাজে দেবে। আরেকটা বিষয় যে বিসিএস ক্যাডার যারা হন, তাদের কিন্তু দেখা যায় যে মোটামুটি সবগুলো ফেজই কিন্তু তারা আ পার করে তারপরে আসেন। তো সেক্ষেত্রে কোনো চাকরির পরীক্ষাকে আপনারা ছোট করে দেখবেন না। আপনারা যেটা আপনাদের সামনে আসবে, আপনারা আ সেই আ পরীক্ষাটাই কিন্তু আপনারা সবসময় দেয়ার চেষ্টা করবেন। তো এই হচ্ছে ১১তম থেকে ২০তম গ্রেডের ব্যাপার। এরপরে আসে আপনাদের যেটা, সেটা হচ্ছে যে ব্যাংকের। ব্যাংকের কিন্তু বর্তমানে ব্যাংকেরও কিন্তু প্রায় ৬-৭ হাজার সার্কুলার চলছে। আ সেখানে কিছু আবেদন আপনারা অলরেডি করে ফেলেছেন, কিছু এখনো চলমান রয়েছে। সেখানে অফিসার ক্যাশ আছে, অফিসার আছে, সিনিয়র অফিসার আছে। তো সবগুলো মিলিয়ে কিন্তু অনেকগুলো সার্কুলার, এবং ব্যাংকের ক্ষেত্রে যেটা হয় যে বিসিএস এবং ব্যাংকের একটা কম্প্যাক্ট প্রিপারেশন নিলে কিন্তু আপনি সব চাকরির জন্য মোটামুটি ভালো একটা আ প্রস্তুতি কিন্তু আপনাদের হয়ে যাবে। ব্যাংকের ক্ষেত্রে আপনারা গণিতটাকে খুব জোর দিয়ে
পড়তে থাকেন, আর যাদের পাশাপাশি বিসিএস আছে তারা কিন্তু এটাকে খুব গুরুত্ব সহকারে পড়তে থাকেন, তাহলে দেখবেন যে মোটামুটি সবগুলো চাকরির পড়াশোনা যখন আপনারা করছেন এবং পরীক্ষা দিচ্ছেন, আপনার মধ্যে কিন্তু কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে। পরীক্ষা দিব, শুধু বিসিএস দিব, শুধু নিবন্ধন দিব, এই ব্যাপারগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আরেকটা বিষয় যে সরকার যেহেতু এখন ক্ষমতায় নেই, একটা স্থায়ী সরকার, সেহেতু কিন্তু সার্কুলার একটু কম হচ্ছে, কিন্তু তার মানে এই না যে সার্কুলার একদমই হচ্ছে না। ওই একটা সার্কুলার কবে হবে সেটার আশায় বসে না থেকে যেটা যখন আসতেছে তখন সেটাতে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করে ফেলতে হবে এবং সেটার জন্য প্রিপারেশন নিতে হবে। এটা করলে হবে কি যে আপনি কিন্তু মোটামুটি আপনার প্রস্তুতিটা মানে নেওয়া হবে। আপনার মানে একটা procrastination এর মধ্যে পড়বেন না। আপনার পড়াশোনাটা হবে। পড়াশোনাটা করলে আপনার সার্কুলার যেদিনই হোক না কেন, আপনার কিন্তু চাকরিটা হবে। তো এইজন্য আমি সবসময় আপনাদেরকে বলি যে, যেকোনো পরীক্ষা, যেকোনো কিছু মানে কবে হবে বা এখন সার্কুলার নেই, আমরা খুব হতাশ হয়ে যাচ্ছি। এই ধরনের চিন্তাভাবনা থেকে আপনারা বেরিয়ে আসেন। পড়াশোনা করতে থাকেন। পড়াশোনা করতে থাকলে দেখা যাবে যে আপনার আপনি কিন্তু এগিয়ে যাচ্ছেন। হ্যাঁ? আর যদি আপনি ওই যে সার্কুলারের আশায় বসে থাকেন তাহলে কিন্তু আর আপনার পক্ষে আগানো সম্ভব হবে না। তো আপনারা আ আ প্রাথমিক, নিবন্ধন, বিসিএস, ব্যাংক, ঠিক আছে? এছাড়া ১১ তম থেকে ২০ তম গ্রেডের যে চাকরিগুলো আছে, মোটামুটি সবগুলোই আপনাদের ফোকাসে থাকবে। মানে সবগুলোতে আপনারা পার্টিসিপেট করবেন। বাট আপনি প্রিপারেশন নেয়ার সময় মাথায় রাখবেন যে আপনাকে বিসিএস এবং ব্যাংকটাকে টার্গেট করে পড়তে হবে। তাহলে মোটামুটি আপনার কিন্তু সবগুলো চাকরির পড়াশোনাটা আপনার হয়ে যাবে। তো সেইভাবে এগোতে থাকেন। আর যারা প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষকের যে নিয়োগটা, সেখানে কিন্তু দেখা যায় যে ফিমেলদের মধ্যে বেশিরভাগই এইটার জন্য অনেক অপেক্ষা করেন। আপনাদের ক্ষেত্রে আমি যেটা বলি, আপনাদের যদি পরীক্ষা দেয়ার মতো মানে ঢাকার আশেপাশে যদি আপনারা থাকেন তাহলে চেষ্টা করেন পরীক্ষাটা দিয়ে সময় একটু বের করে। ঢাকা শহরে প্রতি শুক্রবারই কোনো না কোনো পরীক্ষা থাকে। হ্যাঁ? বাইরে মডেল টেস্ট দেওয়ার চেয়ে আমার কাছে মনে হয় যে এই জায়গায় মডেল টেস্টটা দেয়াটা আসলে আপনার জন্য বেশি উপকারী হবে। আর যদি আপনি শুধু প্রাইমারি স্কুলের শিক্ষক অথবা নিবন্ধনের জন্য অপেক্ষা করে থাকেন, সেক্ষেত্রে আপনি নিজে, নিজে মডেল টেস্ট দেন। নিজে, নিজে প্রতিদিন পড়াশোনাটা করেন। কারণ পরীক্ষা আপনার সার্কুলার ধরেন এই বছর যদি সার্কুলারের আশায় আপনি বসে আছেন, এবছর সার্কুলার দিল, কিন্তু আপনার এই বছর হলো না। তখন তো আপনি আবার অপেক্ষা করতে হবে। তো সেটা না করে আপনি বাকি পরীক্ষাগুলো দিতে থাকেন। হ্যাঁ, পরীক্ষাগুলো দেন, সমস্যা নেই। যাতে আপনার ১ম বার আ পরীক্ষাটা দিয়েই যাতে আপনার চাকরিটা মোটামুটি নিশ্চিত হয়, সেই ব্যাপারটা আপনি এনশিওর করেন। আর সময়গুলো বের করার চেষ্টা করেন এমনভাবে যে আপনার মানে আপনি ১ ঘন্টা ২ ঘন্টা প্রতিদিন পড়ছেন, কোনরকম পড়ছেন, আগাচ্ছেন আর কোনো মতে ৪৫-৫০ পেয়ে টিকছেন কিন্তু চাকরি হচ্ছে না। এভাবে না পড়ে আপনি এমনভাবে পড়াশোনাটা করেন যাতে করে আপনার চাকরিটা ফাইনালি হয়। আপনি ৬০-৬৫ প্লাস নাম্বার ৭৫ যাতে পান, এরকমভাবে একটা প্রিপারেশন নেন। নিবন্ধনের ক্ষেত্রে সেটা তো আবার একটু অন্যরকম ব্যাপার। যে নিবন্ধনে যদি অল্প নাম্বারে পাস, ৪০ নাম্বারে পাস, সেক্ষেত্রে কিন্তু আপনারা শুধু জব সলিউশনটাও যদি সলভ করে ফেলতে পারেন তাহলে কিন্তু নিবন্ধনের প্রিলিটার জন্য মোটামুটি যথেষ্ট। আমি নিবন্ধনের জন্য যদি কেউ আমাকে প্রশ্ন করে আর কিছু লাগবে কিনা? আমি বলব যে আর কিছু লাগবে না। আপনি শুধু জব সলিউশনটাই ব্যাখ্যা সহ পড়েন, তাহলে নিবন্ধনে পাস করার জন্য আপনার আর কিছু লাগবে না। ১১ তম ২০ গ্রেডের জন্য কিন্তু এই যে এইগুলা ১১ তম ২০ গ্রেড বিশেষ করে সব ক্ষেত্রেই দেখা যায় বিগত বছরের প্রশ্নগুলো হুবহু তুলে দিয়ে থাকে। তো জব সলিউশনটা পড়েন। কিছু, কিছু জিনিস যদি বিস্তারিত একটু পড়তে হয়, সেই জিনিসগুলো একটু বিস্তারিত পড়ে ফেলেন। ব্যাংকের ক্ষেত্রে আর বিসিএস এর ক্ষেত্রে তো ভাই কোন মাফ নাই। এখানে আপনাকে অনেক বেশি পড়তে হবে, অনেক ডিটেইলে পড়তে হবে। এগুলো যদি আপনি ভালোমতো পড়তে থাকেন বা পড়তে পারেন তাহলে কিন্তু আপনার বাকি চাকরিগুলোর জন্য আসলে কিছুই পড়ার থাকবে না। তো সেভাবে আপনারা পড়াশোনা করতে থাকেন। সার্কুলার না করে যেই সার্কুলার গুলো দিয়েছে অলরেডি সেই সার্কুলার গুলো নিয়ে চেষ্টা করতে থাকেন, কাজ চালিয়ে যান। ইনশাআল্লাহ আপনাদের খুব দ্রুতই ভালো কিছু হবে। আর সরকার যেহেতু স্থিতিশীল নেই সেহেতু একটু আপনাকে নিজেকেই আসলে স্থিতিশীল থেকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। তো সেভাবে আপনারা পড়াশোনা করুন। সবাই ভালো থাকুন। সবার সাথে আবার দেখা হবে। সবাই পড়াশোনা করুন। আমি বারবার সবাইকে বলি আসলে পড়াশোনার বিকল্প কোনো কিছু নেই। সেটাই করতে থাকুন। আল্টিমেটলি আপনি সফল হবেন। সবাই ভালো থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।